মধ্যযুগে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য খ্রিস্টান ও মুসলিম এই দুই ভিন্ন ধর্মীয় শক্তির মধ্যে বিভক্ত ছিল। প্রতিবেশী হিসেবে তাদের সম্পর্ক ছিল বেশ উত্তাল এবং তারা প্রায়শই লিপ্ত হতো রক্তক্ষয়ী যুদ্ধে। এই সংঘাতের একদম সম্মুখভাগে ছিল পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য, যা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে খ্রিস্টানদের প্রধান পরাশক্তি হিসেবে পরিচিত ছিল। কিন্তু একাদশ শতাব্দীতে এক নতুন এবং শক্তিশালী শক্তির উত্থান ঘটে, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেয়। তারা ছিল সেলজুক তুর্কি। মূলত মধ্য এশিয়া থেকে আসা এই তুর্কিরা ধীরে ধীরে দক্ষিণের দিকে স্থানান্তরিত হয় এবং সুন্নি ইসলাম গ্রহণ করে নিজেদের এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। 1071 সালে ঐতিহাসিক মানজিকার্টের যুদ্ধে ব্যাটেল অফ মানজিকেট সেলজুক তুর্কিরা বাইজেন্টাইন সাম্রাজ্যকে এক শোচনীয় ও বিধ্বংসী পরাজয়ের স্বাদ আস্বাদন করায়। এই বিজয়ের পর তারা আনাতোলিয়ার, বর্তমান তুরস্কের সিংহভাগ অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়। ফলে খ্রিস্টান ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ শহর যেমন নাইসিয়া এবং অ্যান্টিওক সেলজুক তুর্কিদের নিয়ন্ত্রণে চলে যায়। 1092 সালে মহান সেলজুক সুলতান মালিক শাহের মৃত্যুর পর তাদের এই বিশাল সাম্রাজ্য খণ্ডবিখণ্ড হতে শুরু করে। তবে স্থানীয় সেলজুক আমির ও যুদ্ধবাজরা যখন নিজেদের আধিপত্য বিস্তার ও লুটের মালের উদ্দেশ্যে নতুন করে আক্রমণ শুরু করে, তখন বাইজেন্টাইন সাম্রাজ্য আবারও চরম সংকটে পড়ে। অবশেষে 1095 সালে বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস প্রথম নিরুপায় হয়ে পোপ আরবান দ্বিতীয় কাছে একটি চিঠি লেখেন। সেখানে তিনি পশ্চিমের খ্রিস্টান ভাইদের কাছে জরুরি সামরিক সহায়তার জন্য এক আকুল ও মরিয়া আবেদন জানান। বাইজেন্টাইন সম্রাটের পক্ষ থেকে এটিই প্রথম কোনো সহায়তার আবেদন ছিল না, কিন্তু এবারের পরিণতি যা হতে যাচ্ছিল তা ছিল পূর্বের সব ইতিহাসের চেয়ে সম্পূর্ণ আলাদা ও অভূতপূর্ব। 1095 সালে কাউন্সিল অফ ক্লেয়ারমন্টে পোপ আরবান একটি ভাষণ দেন। তিনি উপস্থিত জনতাকে প্যালেস্টাইনে গিয়ে জেরুজালেম পুনরুদ্ধার করার আহ্বান জানান, যা কয়েক শতাব্দী ধরে মুসলিম শাসনের অধীনে ছিল। আরবান একজন দক্ষ রাজনীতিবিদ ও বক্তা ছিলেন। তিনি প্রাচ্যের খ্রিস্টানদের সমস্ত দুঃখ, কষ্ট এবং খ্রিস্টান পিলগ্রিমসদের উপর নির্যাতনের কথা মনে করিয়ে দেন। সেই সাথে এই যুদ্ধে অংশ নেওয়া সবার সব পাপ ক্ষমার ঘোষণাও দেন। ব্যারন, কাউন্ট এবং ডিউকরা এই ধারণাকে দারুণভাবে স্বাগত জানান, কারণ তারা সবাই ছিলেন এমন নাইটস যারা ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। যুদ্ধই ছিল তাদের জীবনধারা, তারা অন্য কিছু জানতেনই না। আর এখন পোপ এমন এক যুদ্ধের প্রতিশ্রুতি দিলেন যা তাদের সরাসরি প্যারাডাইসে নিয়ে যাবে। একাদশ শতাব্দীর অত্যন্ত ধার্মিক মানুষদের জন্য যা ছিল জীবনের পরম পাওয়া। ক্রুসেডের এই আইডিয়া নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত ছিল এই সমস্ত ফিউডাল লর্ডদের তরুণ আত্মীয়রা, যারা কোনো উত্তরাধিকার বা সম্পত্তি না পেয়ে ছোটখাটো জমি নিয়ে পড়ে থাকত, অথবা ভালো ভাগ্যের খোঁজে ক্লার্জি কিংবা মার্সেনারিজ হিসেবে যোগ দিত। এই অভিযান তাদের নতুন অঞ্চল জয় করার সুযোগ করে দিল, যেখানে তারা নিজস্ব কাউন্টশিপ, প্রিন্সিপ্যালিটিজ অথবা নিজস্ব রয়্যাল ডাইনেস্টিজ প্রতিষ্ঠা করতে পারত। শীঘ্রই ইউরোপে কয়েকটি সৈন্যদল গঠিত হল, যারা প্রাচ্যের উদ্দেশ্যে রওনা হতে প্রস্তুত ছিল। সাদার্ন ইটালিতে, যা সম্প্রতি নরমানদের দ্বারা জয় করা হয়েছিল, সেখানকার সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে সুশৃঙ্খল এবং দক্ষ আর্মি গঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন প্রিন্স বোহেমন্ড অফ টারান্টো। সৎ মা এবং সৎ ভাইয়ের কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তিনি ইটালির বাইরে নতুন রাজ্যের সন্ধান করছিলেন। অক্সিটানিয়া থেকে সবচেয়ে বড় আর্মি গঠিত হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন কাউন্ট রেইমন্ড অফ টুলুজ। বুইয়নের দুই ভাই গডফ্রে এবং বল্ডউইনের নেতৃত্বে লরেইনের নাইটসরা তৃতীয় আর্মি গঠন করে। উত্তর ফ্রান্সে জড়ো হওয়া চতুর্থ আর্মির কোনো একক কমান্ড ছিল না, এবং প্রথাগত অর্থে এটি কোনো সুসংগঠিত আর্মি ছিল না। এটি মূলত ছোট ছোট স্বাধীন বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল, যেমন ফ্রেঞ্চ কিংয়ের ছোট ভাই হিউ অফ ভার্মান্ডোয়ার সৈন্যদল, অ্যানা ইয়ারোস্লাভানার ছেলে এবং ডিউক রবার্ট অফ নরমান্ডি, যাকে ক্রুসেডের অর্থ জোগাতে নিজের ডাচি ছোট ভাইয়ের কাছে বন্ধক রাখতে হয়েছিল। এছাড়া এর মধ্যে স্টিফেন অফ ব্লোয়া
এবং রবার্ট টু অফ ফ্ল্যান্ডার্সের সৈন্যরাও অন্তর্ভুক্ত ছিল। সাধারণ মানুষও এই ক্রুসেডে যোগ দিতে চেয়েছিল। কেউ কেউ ভাবছিল এর মাধ্যমে চিরতরে দারিদ্র্য দূর করে নাইটস বা লর্ডস হওয়া যাবে। অন্যরা বিশ্বাস করত যে তারা নিজেদের পাপের অ্যাবসলিউশন বা মুক্তি পাবে এবং পোপের প্রতিশ্রুতি অনুযায়ী প্যারাডাইসে প্রবেশ করতে পারবে। অনেকে প্যালেস্টাইনকে প্রকৃত প্রমিসড ল্যান্ড মনে করে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য উদ্গ্রীব ছিল। এই বাহিনীটি, যা সৈন্যদলের চেয়ে একটি নিরস্ত্র জনতার ভিড়ের মতোই বেশি ছিল, তার মধ্যে ছিল পেজেন্টস, প্রিচার্স, প্রান্তিক মানুষ, দরিদ্র নাইটস এবং নানা রকম ভাগ্যসন্ধানী মানুষ। এর নেতৃত্বে ছিলেন প্রচারক পিটার দ্য হার্মিট এবং নাইট ওয়াল্টার দ্য পেনিলেস। আরবসরা সেই 7ম শতাব্দীতেই প্যালেস্টাইন জয় করেছিল। দীর্ঘ সময় ধরে মুসলিমরা স্থানীয় খ্রিস্টানদের ওপর তেমন কোনো বড় নিষেধাজ্ঞা চাপায়নি এবং ইউরোপ থেকে আসা খ্রিস্টানদেরও প্যালেস্টাইনে পিলগ্রিমেজেস বা তীর্থযাত্রার অনুমতি দেওয়া হতো। স্থানীয় খ্রিস্টানদের তুলনায় আরবদের সংখ্যা কম ছিল, তাই তারা তাদের কোনো ক্ষতি করতে বা জোর করে ইসলামে ধর্মান্তরিত করতে পারত না। স্থানীয় খ্রিস্টানদের ওপর আরবদের দেওয়া একমাত্র নিষেধাজ্ঞা ছিল অমুসলিমদের জন্য জিজিয়া ট্যাক্স বা কর ধার্য করা। 10ম শতাব্দীতে এসে পরিস্থিতির পরিবর্তন ঘটে। আরব রাষ্ট্রটি 2টি খিলাফতে বিভক্ত হয়ে যায়, শিয়া মুসলিমদের শাসিত ফাতিমিদ ক্যালিফেট এবং সুন্নিদের নিয়ন্ত্রণে থাকা আব্বাসিদ ক্যালিফেট। প্যালেস্টাইন ঠিক এই 2টি রাষ্ট্রের সীমানার ওপর অবস্থিত ছিল এবং প্রায়ই এক পক্ষ থেকে অন্য পক্ষের দখলে চলে যেত। 11শো শতাব্দীতে সেলজুক টার্কসরা মিডল ইস্টের দিকে অগ্রসর হতে শুরু করে। ইসলাম গ্রহণ করার পর তারা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যা দ্রুত অসংখ্য সুলতানেটস এবং এমিরেটসে বিভক্ত হয়ে পড়ে এবং তারা নিজেদের মধ্যে ক্রমাগত সংঘাতে লিপ্ত থাকত। এই অঞ্চলটি সামরিক বাহিনীতে ভেসে যাচ্ছিল, যার মধ্যে স্থানীয় শাসকদের নিয়মিত সৈন্যদল যেমন ছিল, তেমনই ছিল পরাজিত সেনাবাহিনীর অবশিষ্ট মারডার্স, বালুটেরা দল। এই অঞ্চলগুলো মুসলিমস এবং খ্রিস্টানস উভয়ের জন্যই বিপজ্জনক হয়ে ওঠে। তীর্থযাত্রীদের ওপর হামলা বাড়তে থাকে, অনেককে বন্দী করে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল বিশপ গান্থার অফ ব্যামবার্গের ওপর হামলা। তিনি 7,000 তীর্থযাত্রীর একটি দল নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। সিজারিয়ার কাছে তারা মুসলিম বাহিনীর দ্বারা আক্রান্ত হন, যেখানে কিছু মানুষ নিহত এবং অন্যরা বন্দী হন। এই আক্রমণকারীরা ফাতিমিদস ছিল নাকি সেলজুক, নাকি কেবলই একদল ডাকাত, তা স্পষ্ট নয়। অবশ্যই মুসলিমরা তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু এই প্রচেষ্টাগুলো প্রায়শই আরও বড় বিভাজন এবং নতুন সংঘাতের জন্ম দেয়। ফাতিমিদ ক্যালিফ আল হাকিম বি আমর আল্লাহ, যিনি ধর্মীয় নিয়মকানুনের কঠোর পালনের জন্য পরিচিত ছিলেন, তিনি এই সংকটের জন্য অমুসলিমদের দায়ী করেন এবং তাদের ওপর নির্যাতন শুরু করেন। অন্যান্য পদক্ষেপের মধ্যে 1009-এ তিনি প্যালেস্টাইনের প্রধান খ্রিস্টান পবিত্র স্থান চার্চ অফ দ্য হোলি সেপালকার ধ্বংস করে দেন। রাজনৈতিক সংকট এবং এই অবিরাম অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই মুসলিমরা ক্রুসেডারদের মুখোমুখি হয়েছিল। অ্যালেক্সিয়াস I কমনেনাস ছিলেন তার বংশের প্রথম বাইজেন্টাইন এম্পেরার। তার শাসনকাল গড়ে উঠেছিল তার সামরিক বিজয়ের কর্তৃত্বের ওপর। 1884-এ ট্রিকালার কাছে তিনি বহিমন্ড অফ ট্যারেন্টোকে পরাজিত করেন, যিনি পরবর্তীতে ক্রুসেডসে অংশ নেন। 7 বছর পর অ্যালেক্সিয়াস ব্যাটল অফ লেভুনিয়নে পেচেনেক্সদের পরাজিত করেন, যার পর তিনি সেলজুকসদের বিরুদ্ধে যুদ্ধে মনোযোগ দেন। বাইজেন্টাইন্সরা প্রায়ই নরমানসদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চুক্তি এবং বিদেশি সৈন্যদের ভাড়া করার উপর নির্ভর করত। এম্পারার অ্যালেক্সিয়াস ভেনিশিয়ানসদের ভাড়া করেন এবং কিউমানসদের সাহায্যে পেচেনেক্সদের পরাজিত করেন। তিনি সেলজুকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত পেচেনেক বাহিনীর অবশিষ্টাংশকেও কাজে লাগান। এই ঐতিহ্য বজায় রেখে 1090-এ তিনি টার্কসদের বিরুদ্ধে ইউরোপীয় নাইটদের মিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়ে পোপের কাছে একটি জোটের আবেদন জানান। তার চিঠিপত্রে জেরুসালেম বা ক্রুসেডসের কোনো উল্লেখ ছিল না, তবে আরবান II, যার ইউরোপীয় রাজনীতি সম্পর্কে আরও ভালো ধারণা ছিল, তিনি একটি জরুরি বিষয়ে মনোযোগ দেন, যেখানে টার্কসদের বেশ দূরের মনে হতো এবং সেই সময়ের বিচারে তারা ছিল পৃথিবীর অন্য প্রান্তে। সেখানে প্যালেস্টাইন বাইবেলের গল্পের মাধ্যমে ইউরোপীয়দের কাছে খুব পরিচিত ছিল। এটি তাদের কাছে পৃথিবীর আধ্যাত্মিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মনে হতো। কনস্ট্যান্টিনোপলের দেয়ালে প্রথম এসে পৌঁছায় সাধারণ মানুষের দলগুলো,
ইউরোপীয় ঐতিহাসিকদের মতে তাদের সংখ্যা ছিল 1,00,000, কিন্তু আধুনিক হিসাব অনুযায়ী তা 25,000 থেকে 30,000-এর মধ্যে ছিল। ইতিহাসে এই আন্দোলন পিপলস ক্রুসেড নামে পরিচিত। পথে আসার সময় এই দলগুলো রাইনের শহরগুলোতে ব্যাপক জুইশ পোগ্রমস বা ইহুদি নিধন চালায় এবং হাঙ্গেরি ও বালগেরিয়ান কিংডমের শহরগুলোতে লুটপাট করে। স্থানীয় শাসকরা তাদের শক্তি প্রয়োগ করে তাড়িয়ে দেন। কনস্ট্যান্টিনোপলে এই জনতা বেশি দিন থাকেনি। বাইজেন্টিয়ান ঐতিহাসিকদের মতে সম্রাট তাদের নাইটদের জন্য অপেক্ষা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পিটার দ্য হার্মিট তাদের সাথে গৌরব ভাগ না করার তাড়নায় দ্রুত এশিয়া মাইনরের দিকে রওনা হন। ইউরোপীয় ঐতিহাসিকদের মতে তাদের লুটপাটের গুজবের কারণে বাইজেন্টিয়ানসরা পিটার দ্য হার্মিট এবং তার অনুসারীদের কনস্ট্যান্টিনোপলে থাকতে দিতে রাজি ছিল না। এই দরিদ্র জনতা যখন শহরের একটি গির্জা থেকে সীসার ছাদ চুরি করে, তখন অ্যালেক্সিয়াস তাদের দ্রুত বসপোরাস পার করে দেবার নির্দেশ দেন। এশিয়া মাইনরে এই জনতা বাইজেন্টিয়ান উপকূলীয় দুর্গ চিভেটোটে অবস্থান নেয়। ইতিমধ্যে রুম সুলতান কিলিজ আর্সলান ইউরোপীয়দের লক্ষ্য করছিলেন, কিন্তু আক্রমণ না করে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন। এই সময়ে দরিদ্র মানুষের এই জনতা অভ্যন্তরীণ কলহে জড়িয়ে পড়ে। কিলিজ আর্সলান মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জার্মান দলটিকে পরাজিত করার পর অত্যন্ত চাতুর্যের সাথে বাকি জনতাকে দুর্গের কাছের একটি উপত্যকায় অ্যাম্বুশ বা ফাঁদে ফেলেন। এরপর তিনি তাদের প্রায় সমস্ত বাহিনীকে নিশ্চিহ্ন করে দেন। পিটার দ্য হার্মিট কেবল এই কারণেই বেঁচে যান কারণ সেই মুহূর্তে তিনি কনস্ট্যান্টিনোপলে সম্রাটের সাথে আলোচনা করছিলেন। 1097 জুড়ে ক্রুসেডারদের 4টি আর্মি কনস্ট্যান্টিনোপলে এসে পৌঁছায়। একটি ঝড়, যার কারণে হিউ অব ভার্মান্ডোয়া তার সেনাবাহিনী ও সম্পত্তি হারিয়েছিলেন, এবং প্যাপাল লেগেট আদিমার, যিনি প্যাচিনিক্সদের দ্বারা লুটপাটের শিকার হয়েছিলেন। এসব ছাড়া ক্রুসেডাররা বড় কোনো সমস্যা ছাড়াই বিজান্টিয়ামে পৌঁছাতে পেরেছিল। কনস্ট্যান্টিনোপলে তাদের সম্মিলিত আর্মির সৈন্য সংখ্যা ছিল 30,000-এরও বেশি। বিজান্টাইন্সরা তাদের সৈন্য দিয়ে সাহায্য করে, যার নেতৃত্বে ছিলেন এম্পারার অ্যালেক্সিওসের সৎ ভাই ট্যাটিওস, এবং তারা পারাপার ও রসদ সরবরাহের ব্যবস্থা করে। এর বিনিময়ে ক্রুসেডারদের বিজান্টিয়ামের প্রতি আনুগত্যের শপথ ওথ অফ ফিলটি নিতে হয়েছিল এবং প্রতিজ্ঞা করতে হয়েছিল যে মুসলিমসদের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত জমি বিজেন্টাইন এম্পায়ারের কাছে হস্তান্তর করা হবে। এরপর যৌথ বাহিনী নিসিয়া অবরুদ্ধ করে, যা 1 মাস স্থায়ী হয়েছিল। এই সময় ক্রুসেডাররা সেই টার্কসদের পরাজিত করতে সক্ষম হয় যারা শহরটিকে উদ্ধার করার চেষ্টা করেছিল। ইতিমধ্যে বাইজান্টাইন্সরা স্থলপথ দিয়ে তাদের জাহাজগুলো লেক আসকানিয়াতে নিয়ে আসে। অ্যালেক্সিয়াস তুর্কি গ্যারিসনের সাথে গোপন আলোচনা শুরু করেন, যা শেষ পর্যন্ত বাইজান্টাইন্সদের কাছে আত্মসমর্পণ করে। ক্রুসেডারদের শহরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেই সময়ে রসদ সংগ্রহ এবং অভিযানের খরচ মেটাতে শহর লুট করা সাধারণ নিয়ম ছিল। ক্রুসেডাররা এতে ক্ষুব্ধ হয় এবং এই ঘটনাটি ক্রুসেডার ও বাইজেন্টিনসদের মধ্যে বিরোধের অন্যতম প্রাথমিক উৎসে পরিণত হয়। নিসিয়া থেকে ক্রুসেডাররা 2টি গ্রুপে পূর্ব দিকে অগ্রসর হয়। সামনের দলে ছিল বোহেমন্ড অফ টারান্টোর অধীনস্থ নরম্যান্সরা, আর পেছনের দলে ছিল রেমন্ড অফ টুলুজের নেতৃত্বাধীন ফ্রেঞ্চরা। 3 দিন মার্চের পর বোহেমন্ড ডরিলেয়ামে পৌঁছান এবং রাতের জন্য ক্যাম্প স্থাপন করেন। সকালের মধ্যেই সুলতান কিলিজ আর্সলানের বাহিনী মাউন্টেড আর্চার বা ঘোড়সওয়ার ধনুর্বিদদের কৌশল ব্যবহার করে তাকে ঘিরে ফেলে। টার্কসরা ক্রুসেডারদের প্রায় পরাজিত করেই ফেলেছিল, কিন্তু রেমন্ড এবং তার সৈন্যদলের আকস্মিক আগমন তাদের বাঁচিয়ে দেয়। সম্মিলিত বাহিনী 2 দিক থেকে টার্কসদের ওপর আঘাত হানে, যার ফলে কিলিজ আর্সলান যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে এবং তার সেনাবাহিনী ত্যাগ করতে বাধ্য হন। এই বিজয় কেবল ক্রুসেডারদের পথই পরিষ্কার করেনি, বরং বাইজান্টিনদের সাম্রাজ্যও বিস্তার করে। শীঘ্রই বোহেমন্ডের ভাগ্নে ট্যাঙ্ক্রেড অফ টরান্টো এবং বল্ডউইন অফ বুলিয়ন তাদের নিজ নিজ বাহিনী নিয়ে মূল ক্রুসেডার দল থেকে আলাদা হয়ে সিলিসিয়ার দিকে রওনা হন, এমন এক অঞ্চল যা সেলজুকরা কেবল জয় করতে শুরু করেছিল। এই এলাকায় মূলত আর্মেনিয়ান খ্রিশ্চানসরা বাস করত, যাদের রাজ্য ইতিমধ্যে অসংখ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল। নাইটসরা সহজেই স্থানীয় ছোট ছোট তুর্কি দলগুলোকে পরাজিত করে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। 1097 এর শীতকালে বল্ডউইন যখন টার্বেসেল দখল করেন,
তখন তিনি এডেসার আর্মেনিয়ান প্রিন্স থোরুসের কাছ থেকে দূত পান। তারা বল্ডউইনকে সেই রাজকুমারের অধীনে কাজ করার প্রস্তাব দেয়, যিনি বর্তমানে স্যামোসাটের আমির বল্ডুকের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। এডেসা যাওয়ার পথে বল্ডউইন বল্ডুকের বাহিনীকে পরাজিত করেন। পৌঁছনোর পর শহরটি বল্ডউইনকে ত্রাণকর্তা হিসেবে স্বাগত জানায় এবং থোরুস এমনকি তাঁকে দত্তকপুত্র হিসেবে গ্রহণ করেন। এটি উল্লেখ করা প্রয়োজন যে থোরুসের একটি নেতিবাচক সুনাম ছিল। তিনি একজন বাইজান্টাইন জেনারেল হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে টার্কসদের পক্ষে যোগ দিয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন। একইভাবে তিনি পরবর্তীতে তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করেন এবং নিজেকে এডেসার স্বাধীন শাসক ঘোষণা করেন। থোরুস বংশগতভাবে আর্মেনিয়ান হলেও অর্থোডক্সি চর্চা করতেন, যা অনেকের চোখে তাকে একজন ধর্মীয় হ্যারেটিক বা ধর্মদ্রোহী করে তুলেছিল। এছাড়া ঘন ঘন পরাজয়ের কারণে তার প্রজারা তাঁকে একজন ব্যর্থ শাসক মনে করত। এটি আশ্চর্যজনক নয় যে স্যামোসাটের বিরুদ্ধে বল্ডউইনের সফল অভিযানের পর শহরের মানুষ থোরুসের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাকে হত্যা করে এবং বল্ডউইনকে এডেসার শাসক ঘোষণা করে। পরবর্তীতে ইউরোপে বল্ডউইনের নেতিবাচক সুনামের কারণে একটি কিংবদন্তি তৈরি হয়, যা ইঙ্গিত করে যে তিনি নিজেই শহরের মানুষকে তাদের রাজকুমারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কে দিয়েছিলেন। যাই হোক, এভাবেই কাউন্টি অফ এডেসা মধ্যপ্রাচ্যে প্রথম ক্রুসেডার রাষ্ট্রে পরিণত হয়। 1097 অক্টোবরে ক্রুসেডার আর্মি অ্যান্টিয়ক অবরোধ শুরু করে। শহরের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আতাবেগ ইয়াগিসিয়ান। তিনি শহরের চারপাশের দুর্গগুলো ধরে রাখার চেষ্টা করেন এবং দেয়ালের বাইরে গিয়ে বেশ কয়েকটি আক্রমণ বা স্যালি চালান। তবে তার পুরো প্রতিরক্ষা কৌশল ছিল মিত্রবাহিনীর আগমন পর্যন্ত কোনো মতে টিকে থাকা। ক্রুসেডারদের জন্যও এই অবরোধ চ্যালেঞ্জিং ছিল। অ্যান্টিয়ক ছিল দীর্ঘ প্রাচীর বিশিষ্ট একটি বড় শহর এবং এটিকে পুরোপুরি ঘিরে ফেলার মতো পর্যাপ্ত সৈন্য ছিল না। শীতকালে ক্রুসেডারদের রসদ ফুরিয়ে যায় এবং ক্যাম্পে দুর্ভিক্ষ দেখা দেয়। শহরের একটি গেট দখল করা সত্ত্বেও তারা সেটি ধরে রাখতে পারেনি এবং শহরটি অপরাজেয়ই থেকে যায়। 1098 ফেব্রুয়ারিতে আলেপ্পোর আমিরের বাহিনীর কারণে ক্রুসেডাররা পেছন থেকে হুমকির মুখে পড়ে, যার লক্ষ্য ছিল শহরটিকে মুক্ত করা। বোহেমন্ড অফ টারান্টো তাদের মুখোমুখি হন। তিনি অ্যান্টিয়ক হ্রদের কাছের একটি পাহাড়ে তার সৈন্য মোতায়েন করেন এবং একটি শক্তিশালী ক্যাভেলরি চার্জ বা অশ্বারোহী আক্রমণের মাধ্যমে টার্কসদের চূড়ান্তভাবে পরাজিত করেন। অবরোধ চলতেই থাকে। ক্রুসেডার কমান্ডাররা একটি সাধারণ কৌশলে একমত হতে পারছিলেন না। এই ধরনের একটি বিরোধের সময় বোহেমন্ড তার তাঁবুর কাছে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়াকে হাত দিয়ে আঘাত করেন এবং এই ঘটনার পর অন্য সব ক্রুসেডাররা রাজি হন যে তাঁরই কমান্ড নেওয়া উচিত। ক্রুসেডার ক্যাম্পের ভয়াবহ পরিস্থিতির কারণে ব্যাপক দলত্যাগ বা মরুভূমি শুরু হয়। দলত্যাগীদের মধ্যে এমনকি পিটার দ্য হার্মিটও ছিলেন, যাকে ধরে এনে জোর করে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছিল। একই সময়ে বাইজেন্টাইন জেনারেল ট্যাটিউসও চলে যান, হয় বিজয়ের সম্ভাবনা দেখে হতাশ হয়ে অথবা ক্রুসেডারদের ভয়, যারা তাকে হত্যার হুমকি দিয়েছিল। মার্চ মাসে এডগার অ্যাথেলিংয়ের কমান্ডে ইংলিশ সৈন্যরা সমুদ্রপথে প্যালেস্টাইনে পৌঁছায় এবং অবরোধের যন্ত্রপাতির জন্য রসদ ও সামগ্রী নিয়ে আসে। জুন মাসে 9 মাসের অবরোধের পর ক্রুসেডাররা অবশেষে শহরটি দখল করে। ফিরোজ নামে একজন স্থানীয় বাসিন্দা, যিনি একজন আর্মেনিয়ান ছিলেন, তিনি তাদের জন্য দরজা খুলে দেন, যা ক্রুসেডারদের শহরের বেশিরভাগ অংশ দখল করার সুযোগ করে দেয়। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইয়াগিসিয়ান নিহত হন। শহরের একমাত্র অংশ যা তুর্কিদের নিয়ন্ত্রণে ছিল তা হল পাহাড়ি এলাকায় অবস্থিত সিটাডেল বা দুর্গ। ক্রুসেডাররা যখন অ্যান্টিয়ক অবরোধ করছিল, তখন মসুলের আতাবেগ কার্বোঘা তাদের বিরুদ্ধে একটি কোয়ালিশন বা জোট গঠন করছিলেন। তিনি ড্যামাস্কাস, অ্যালেপ্পো, হোমস এবং আরও অনেক সেলজুক শাসকের আমিরদের দলভুক্ত করে 40,000 সৈন্যের একটি বাহিনী জড়ো করেন। কার্বোঘা অ্যান্টিয়কের উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি এডেসা দখলের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন এবং 1 মাস পর অবরোধ ত্যাগ করেন। কার্বোঘা যখন অ্যান্টিয়কে পৌঁছান, ততক্ষণে ক্রুসেডাররা শহরের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। একটি বিশাল মুসলিম আর্মির আসার গুজব শুনে কাউন্ট স্টিফেন অফ ব্লয়েজ ক্যাম্প থেকে পালিয়ে যান। পথে তাঁর সাথে বিজেন্টিন এম্পারার অ্যালেক্সিওস ওয়ানের দেখা হয় এবং তিনি তাকে বোঝান যে ক্রুসেডাররা যুদ্ধে হেরে গেছে। এর ফলে অ্যালেক্সিয়াস তার সৈন্যদল ঘুরিয়ে নিয়ে পিছু হটেন।
ইতিমধ্যে ক্রুসেডাররা আবারও পরাজয়ের দ্বার প্রান্তে এসে দাঁড়ায়। তারা অ্যান্টিয়কের ভেতর থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে এবং শহরের বাইরে থেকে আক্রমণ ও সিটাডেল থেকে তুর্কিদের বেরিয়ে আসার চেষ্টা উভয়কেই প্রতিহত করতে বাধ্য হয়। শহরটি তাদের প্রায় কোনো রসদ দিতে পারেনি, যার ফলে সৈন্যদের মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এই সংকটময় মুহূর্তে পিয়ার বার্থেলমি নামে এক সৈনিক দাবি করেন যে তিনি একটি পবিত্র ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন, দ্য হোলি ল্যান্স অফ লঞ্জিনাস, যে বর্ষাটি জিসাস ক্রাইস্টের পাঁজর বিদ্ধ করেছিল। এর ফলে মনোবল ফিরে পেয়ে ক্রুসেডাররা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। একই সময়ে কেরবোঘার বাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। কিছু আমির তাকে ছেড়ে চলে যান, আবার অন্যরা যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানান। সৈন্যরা অতীতের ক্ষোভের কথা মনে রেখে নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু করে। এই বিশৃঙ্খলা এমন এক পর্যায়ে পৌঁছায় যে ক্রুসেডাররা যখন তাদের মুখোমুখি হতে অ্যান্টিয়কের প্রাচীর থেকে বেরিয়ে আসে, তখন টার্কসরা অসতর্ক এবং যুদ্ধের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। ক্রুসেডারদের অগ্রগামী দলের নেতৃত্বে ছিলেন হিউ অফ ভার্মান্ডোয়া, যিনি প্রাচীর অবরুদ্ধকারী শত্রুবাহিনীকে দ্রুত পরাজিত করেন। এরপর কাউন্ট গডফ্রি অফ বুলিয়নের সৈন্যরা মূল যুদ্ধে লিপ্ত হয়। একই সাথে অক্সিটেন্সরা তুর্কিদের ফ্ল্যাঙ্ক বা পার্শ্বদেশে আক্রমণ করে এবং নরমান্সরা শত্রুর পিছনের আক্রমণ প্রতিহত করে। বোহেমেন্ড অফ টারান্টোর কমান্ডে থাকা রিজার্ভ ফোর্স চূড়ান্ত আঘাত হানে, যা টার্কসদের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বাধ্য করে। পরবর্তীতে রেইমন্ড অফ টুলুজের সৈন্যদের দ্বারা অবরুদ্ধ সিটাডেলের অবশিষ্ট তুর্কি বাহিনী অবিলম্বে আত্মসমর্পণ করে। অ্যান্টিয়ক দখলের পরপরই বাইজেন্টাইন্সদের বিরুদ্ধে ক্রুসেডারদের ক্ষোভ তৈরি হতে শুরু করে। তারা ট্যাটিয়সের পিছু হটা, সম্রাটের সৈন্য ফিরিয়ে নেওয়া এবং অপর্যাপ্ত রসদ সরবরাহের কথা মনে করিয়ে দেয়। ক্রুসেডার নেতাদের মধ্যে সবচেয়ে বেশি প্রো বাইজেন্টাইন নেতা হিউ অফ ভার্মান্ডয়েসকে অ্যালেক্সিয়াসের সাথে আলোচনার জন্য পাঠানো হয়েছিল। কোনো মতে আলোচনা সেরেই তিনি নিজের দেশে পালিয়ে যান। ক্রুসেডাররা বিজিত শহর বাইজেন্টাইন্সদের কাছে হস্তান্তর করতে অস্বীকার করে। এর পরিবর্তে বোহেমন্ড অফ ট্যারেন্টো নিজেকে বোহেমন্ড I হিসেবে প্রিন্স অফ অ্যান্টিয়ক ঘোষণা করেন এবং পবিত্র ভূমিতে দ্বিতীয় ক্রুসেডার রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ক্রুসেডাররা পরবর্তী 6 মাস অ্যান্টিয়কের দক্ষিণের ছোট ছোট শহরগুলো দখল করতে ব্যয় করে। মাররাতাল নুমান শহরটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রায় 2 মাস প্রতিরোধ করে তুলেছিল। মাররা অবরোধের ঘটনাটি ক্রুসেডারদের মধ্যে নরমাংস ভক্ষণের গল্পের সাথে জড়িত। অবশেষে মাররা দখলের পর নাইটসরা বিভক্ত হয়ে যায়। বহেমন্ড অ্যান্টিয়কে থেকে যান, আর বাকিরা রিমন্ড অফ টুলুজের নেতৃত্বে আর্কা অবরোধ করতে এগিয়ে যায়। এই অবরোধ দীর্ঘায়িত হতে থাকে, যা অ্যান্টিয়কের মতো দীর্ঘস্থায়ী পরিস্থিতির পুনরাবৃত্তির হুমকি দিচ্ছিল। ফলস্বরূপ গডফ্রি অফ বুলিয়ন সৈন্যদের জেরুজালেমের দিকে মার্চ করার জন্য রাজি করান। রামলা দখলের পর ক্রুসেডাররা জেরুজালেমের দিকে অগ্রসর হয়, যা 1 বছর আগে টার্কসদের কাছ থেকে ফাতিমিদরা দখল করেছিল। ফাতিমিদরা আগে ক্রুসেডারদের শান্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ক্রুসেডাররা জেরুজালেম আত্মসমর্পণের দাবি জানিয়েছিল। 1099 জুনে শুরু হওয়া সিজ অফ জেরুসালেম 1 বছরেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। জেনুইসরা যখন ক্রুসেডারদের জন্য অবরোধের সরঞ্জাম নিয়ে প্যালেস্তাইনে পৌঁছায়, তখনই কেবল তারা চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। জেরুসালেমের ওপর চূড়ান্ত আক্রমণটি একটি নিষ্পত্তিমূলক হামলার মাধ্যমে শুরু হয়। ক্রুসেডাররা শহরের প্রাচীর ভেঙে উভয় দিক থেকে শহরটি দখল করে নেয়, যার ফলে একটি নির্মম ম্যাসাকার বা গণহত্যা ঘটে। এই সহিংসতা ছিল নির্বিচার। শহরটি দখলের পর কেবল মুসলিমসই নয়, স্থানীয় জিউসদেরও হত্যা করা হয়। 3 দিন ধরে লুটপাটের পর ক্রুসেডাররা অবশেষে জেরুসালেমকে নিয়ে কি করা যায় তা সিদ্ধান্ত নিতে শুরু করে। তাদের বেশিরভাগই সেখানে একটি রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুকুটটি রেমন্ড অফ টুলুজকে অফার করা হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তারপর এটি কাউন্ট গডফ্রি অফ বুলিয়নকে অফার করা হয়। তিনি ক্ষমতা প্রত্যাখ্যান করেননি, তবে তিনি বলেন যে যেখানে জিসাস ক্রাইস্ট কাঁটার মুকুট পরেছিলেন, সেখানে তিনি সোনার মুকুট পরতে চান না। এরপর তিনি ডিফেন্ডার অফ দ্য হোলি সেপেলকার উপাধি গ্রহণ করেন। এই সময়ে ইজিপ্টে ভিজিয়ার আলাফদাল শাহানশাহ 20,000 সৈন্য জড়ো করেন এবং জেরুজালেম পুনরুদ্ধার করতে রওনা হন। সংখ্যায় বেশি হলেও এই আর্মি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না।
এটি এমন সব মার্সেনারিজ বা ভাড়াটে সৈন্যদের নিয়ে গঠিত হয়েছিল যাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, বা এমনকি তারা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত ছিল। আলাদা আলাদা গ্রুপে অগ্রসর হওয়া এই অপ্রস্তুত বাহিনীকে ক্রুসেডাররা অ্যাসকালনে দেখতে পায়। একটি আকস্মিক আক্রমণের মাধ্যমে তারা সহজেই মুসলিমদের পরাজিত করে। এর সুবাদে ক্রুসেডাররা প্যালেস্টাইনে তাদের অবস্থান শক্ত করে এবং তাদের প্রধান রাষ্ট্র কিংডম অফ জেরুসালেম প্রতিষ্ঠা করে। নামমাত্র এর রাজাকে প্রধান বিবেচনা করা হতো এবং অন্য সব ক্রুসেডার রাষ্ট্রগুলো তার ভ্যাসেলস বা সামন্ত ছিল। এই রাষ্ট্রগুলো ক্রমাগত যুদ্ধে লিপ্ত থেকে প্রায় 1 শতাব্দী টিকে থাকবে। ফার্স্ট ক্রুসেড সফলভাবে জেরুসালেম পুনরুদ্ধারের লক্ষ্য অর্জন করেছিল এবং এই সাফল্যের জোয়ারে ইউরোপ পরবর্তী 2 শতাব্দীর জন্য ক্রুসেডের উন্মাদনায় মেতে উঠবে। পরবর্তীতে ক্রুসেডাররা কেবল মুসলিমস এবং পেগানসদের বিরুদ্ধে নয়, বরং অর্থোডক্স গ্রিকস এবং সাউদার্ন ফ্রান্সের অধিবাসীদের বিরুদ্ধেও প্রবলভাবে লড়াই করবে, যার মূল লক্ষ্য ছিল তাদের নিজেদের প্রভাব বজায় রাখা।